তাকে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, ধরে ফেলেছি বাঘকে পাঁজা করি, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি মাথাটা। প্রচুর পরিমাণে এই যে মূলগুলো যে কোনো জীবজন্তু ভাইব্রেশন বুঝতে পারে, সুতরাং ওরা খুব সেন্সিটিভ হয়, সেরকম দেখে ওরা কিন্তু বের হয়ে যায়। বাঘ দেবতা যাকে বলা হয়, এই দেবতার নাম হচ্ছে দক্ষিণ গাইস। একদম গালমুখ বসে দিল। বেগুন সুন্দরী, একটা তরকারি, রুই মাছের কালিয়া, তারপর ইলিশ দিয়ে ভাপা। এখানে প্রায়ই কিন্তু টাইগার দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে স্টাইল। কি থামাও কি করে? এই ব্যাক গিয়ার দিয়ে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে ৩-৪ দিন বসবাস করেছিল বলে এটাকে রবীন্দ্রনাথ বাংলাও বলা হয়। আরো কোনো বাজার আছে, সব জায়গা বাজার আছে। কি করে লঞ্চ দাঁড় করানো হয় আবার দেখুন। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে পৌঁছে গেলাম আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। বর্তমানে রয়েছি আমি শিয়ালদায়, আজকে যাচ্ছি আমি কিন্তু সুন্দরবন। যারা যারা ভাবছেন যে সুন্দরবন ঘুরতে যাবেন তাদের জন্য কিন্তু আজকের গাইডটি প্রচুর আপনাদের হেল্পফুল হতে চলেছে। কীভাবে যাবেন, সাথে কী নিয়ে যেতে হবে এবং ওখানে গিয়ে কোন হোটেলে কতটা রেট থেকে শুরু করে ওখানে কেমন সুবিধা রয়েছে এবং সাথে কী কী নিয়ে যাওয়া পর্যন্ত থেকে শুরু কত টাকা খরচা হচ্ছে সবগুলো কিন্তু জানাচ্ছি আজকের ভিডিওটি দ্বারাই। এখন বাজে টাইম 6টা বেজে 35 মিনিট এবং এখান থেকে কিন্তু আমরা যাবো সরাসরি ক্যানিংয়ে। তো এখান থেকে ক্যানিংয়ের দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার এবং এখান থেকে ট্রেনে যেতে টাইম লাগবে মোটামুটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা যদি চান যে কলকাতা থেকে ক্যানিং যাবেন, আপনাদের কিন্তু আসতে হবে শিয়ালদা। হাওড়া থেকে কিন্তু আপনারা কোনো সময় ট্রেন পাবেন। শিয়ালদা থেকে অ্যাভেলেবেল ট্রেন রয়েছে, আপনারা যে কোনো টাইমে চলে যেতে পারবেন। তো চলুন সরাসরি শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছে ক্যানিংয়ের এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করছি। সরাসরি দেখা হচ্ছে কোথায়? ক্যানিংয়ে। গেলাম আমরা সরাসরি কিন্তু ক্যানিংয়ে, ঠিক আছে। আমাদের পাশে রয়েছে মান্নাদার অফিস এবং এখন বাসছে মোটামুটি 9টা 10। আমরা কিন্তু 8টা 42-এ ট্রেনে চেপেছিলাম শিয়ালদা থেকে এবং শিয়ালদা থেকে কিন্তু আমরা সরাসরি পৌঁছে কিন্তু ক্যানিংয়ে। কাকু নমস্কার। নমস্কার। মালদা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, সেই সুবাদে মালদার লোকজনকে বলবো অবশ্যই জামাইয়ের দেশে এসে এখানে আমার লঞ্চে ট্যুর করুক। আমি নিজে ডাইরেক্ট লঞ্চ ওনার মান্নাদা, সেই সুবাদে বলছি সবাই মালদা থেকে আসুন। এখানে কতদিনের ট্যুর হয় মোটামুটি? 2 রাত্রি 3 দিনটা বেশি, তবে মালদা সাইড থেকে আসে 4 দিনের জন্য। কোথায় কোথায় ঘুরান আপনারা? আমি ক্যানিং থেকে চলে যাই সোনাখালী, সোনাখালী থেকে গোসাবা, গোসাবা থেকে পাখিরালয়, সজনেখালী, সুদর্ণখালী, পীরখালী, গাজীখালী, নবাঁকি, দেউলবাড়ানি, বনবিভারানি, ওই চলে যাব দোবাঁকি, দোবাঁকি হয়ে বেঙ্গল। আপনারা যখন এখানে আসবেন, যারা আগে থেকে বুক না করে আসেন তারা কিন্তু একদম বোকামির কাজ করছেন, যেহেতু আগে থেকে বুক করে আসতে গেলে আপনারা সম্পূর্ণ সুবিধা পাচ্ছেন এবং পাচ্ছেন কিছু ডিসকাউন্ট। ভিডিও দেখে যদি আপনারা আসেন অবশ্যই ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য। ক্যানিং এ আসতে গেলে যে কোনো লোককে জিজ্ঞেস করতে গেলে এক নামে বলে দিতে পারবেন। একদম মান্নাদা বললে একদম কোনো টেনশন নেই, দ্বিতীয় কোনো জায়গা নেই, একদম রেপুটেড, প্লাস আমি নিজে একদম আরচিহ্নপ্রাপ্ত। মান্নাদার নামটাই হচ্ছে আমার রেজিস্টার। ক্যানিং থেকে কিন্তু সম্পূর্ণটাই এনাদের খরচা থাকবে। এখান থেকে আপনাদের সরাসরি নিয়ে যাওয়া হবে ঘাটে এবং সেখান থেকে লঞ্চে করে আপনাদের নিয়ে যাওয়া হবে সুন্দরবন। চলুন সরাসরি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লঞ্চে। তো ক্যানিং থেকে আমরা আসলাম, এটা হচ্ছে সোনাখালী না? সোনাখালী দাদা কিন্তু আমাদের নিয়ে আসলো। যাও তোমরা ভালোভাবে ঘোরো, সাবধানে থেকো। মালদা এসো একবার ঘুরতে, ঠিক আছে? মালদার আম খেয়ে যাও, এখন মালদার আমের টাইম। আচ্ছা, বর্তমানে কিন্তু আমরা পৌঁছে গেছি ঘাটে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সোনাখালী ঘাট আর এখানে কিন্তু মানে ক্যানিং থেকে সোনাখালী ঘাটের দূরত্ব হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার। আসতে মোটামুটি টাইম লাগলো আমাদের প্রায় 1 ঘন্টা। আর এখানে আসার পর আপনাদের কেমন অ্যাম্বিয়েন্স থাকছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার সঙ্গে যে আছে, যিনি আছেন আমাদের খুব ফেমাস একজন ইউটিউবার, তার নামটা এখন পর্যন্ত রিভিল করছি না আমি। এখন আমাদের কিন্তু লঞ্চ রেডি হয়ে গেছে অলরেডি, আমরা পুরো লেট, সব জায়গাতে আমরা কিন্তু পুরো লেট করে ফেলি। আমরা বর্তমানে কিন্তু লঞ্চে উঠে গেছি, ঠিক আছে। আর লঞ্চে উঠতে কিন্তু প্রথমে থাকছে পাউডার আর তার সঙ্গে আলুর দম, সুন্দর কিন্তু টেস্ট, একদম খুব সুন্দর টেস্ট। আর তার সঙ্গে থাকছে একটা মিষ্টি, সেরকম টাইপের আপনারা কিন্তু টিফিন পেয়ে যাবেন। আর তার সঙ্গে তো থাকছে আরও খাবার দাবার, সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বলতে না বলতে আরও কিন্তু লুচি চলে আসলো, ঠিক আছে। তো একদম ফার্স্ট ক্লাস খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর। চলুন দেখা যাচ্ছে আর কী হচ্ছে না হচ্ছে। লঞ্চের সামনে যে পাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বিভাগটাকে বলা হয় এদের দেবতা আর কি। পাশ দিয়ে দেখুন কীভাবে আমাদের একটা লঞ্চ কিন্তু চলে যাচ্ছে, সুন্দর একটা দৃশ্য আর কি। এরকম পাশে হচ্ছে আমাদের লঞ্চ আর তার পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে আরও একটি লঞ্চ। বর্তমানে আমরা আসলাম গোসাবাতে আর এখানে কিন্তু রয়েছে আমাদের সুন্দরবনের মেন বাজার। দেখতে পাচ্ছেন কী করে লঞ্চকে দাঁড় করানো হচ্ছে। কী করে লঞ্চ দাঁড় করানো হয় আবার দেখুন। এটা হচ্ছে গোসাবা, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের
সুন্দরবনের সবথেকে বড় বাজার। যত জিনিসপত্র কিন্তু সব এখান থেকে কেনা হয়, আর মাছ কিন্তু হরেক রকম এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কেমন টাইপের ভিড় রয়েছে জায়গাটিতে, এবং আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছি। এখানটা মার্কেটটা সম্পূর্ণ ঘুরে দেখবো, তারপর আরও 3টি লোকেশনে কিন্তু আমরা এখান থেকে যাবো। পুরোটাই কিন্তু সবজি বাজার দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দরবনের কিন্তু এরকম টাইপের বাজার রয়েছে। সুন্দরবনের যে একটা বড় পরিবেশ, সব বাজার কি এখান থেকে মানুষজন করে নাকি আরও কোনো বাজার আছে? সব জায়গা বাজার আছে। সব জায়গায় বাজার আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যামিল্টন সাহেবের বাংলো, মানে বাংলোর সামনের ভিউটা। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু আমরা তার এই মানে উপরের ভাগটাতে আমরা একটু নেক্সটে করছি। দেখতে পাচ্ছেন কেমন টাইপের পরিবেশ রয়েছে। এটাই কিন্তু আপনারা দেখলেন হ্যামিল্টন সাহেবের বাড়ি, এবং বর্তমানে আমরা যে লোকেশনে রয়েছি সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো নামে সবাই চেনেন। এবং সেখানেও কিন্তু আপনাদের এই প্যাকেজে বা এই যে আপনারা সুন্দরবন ভ্রমণে আসবেন, এখানে কিন্তু এই লোকেশনেও আপনাদের কিন্তু ঘোরানো হবে। এই যে বেগুন বাংলোটি আছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে 3-4 দিন বসবাস করেছিল বলে এটাকে রবীন্দ্রনাথ বাংলো বলা হয়। সুন্দরবনের কথা মাথায় আসলে কিন্তু আমাদের মাথায় সবসময় প্রথমে আসে যে সুন্দরবন কিন্তু একটা বন টাইপের এলাকা, কিন্তু এখানে ঘনবসতি আছে নাকি নর্মাল বাড়ি কয়েকটা রয়েছে। তো এই সব জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করার জন্য আজকের এই পার্টটি আপনাদের সামনে তুলে ধরেছি। যেহেতু এখানে কিন্তু দেখতে পাচ্ছি এসে যে প্রচুর বাড়ি রয়েছে, নর্মাল গ্রামগঞ্জ যেমন হয়ে থাকে তেমন টাইপের কিন্তু এখানে স্বাধীন গ্রাম রয়েছে। আর একটা বিশেষ কথা আপনাদের বলে দিই, নদীর জল কিন্তু একদম নোনতা জল, কিন্তু আপনারা খেতে পারবেন না। এর কিছুক্ষণ পরে কিন্তু আমরা যাচ্ছি একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা মানে পুরো আমাদের জার্নি কমপ্লিট করতে চলেছি, এবং সেখানে প্রচুর অ্যাডভেঞ্চার রয়েছে আমাদের সঙ্গে। আর এই যে আমাদের বাংলো রয়েছে পাশে দেখতে পাচ্ছেন, এই বাংলোর ভিতরে রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ঘর, যেখানে হ্যামিল্টন সাহেব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে ইনভাইট করেছিলেন। তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের এখানে এসেছিলেন, এবং এই রুমে কিন্তু তিনি ছিলেন। তার জন্য কিন্তু এই বাংলোটিকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলে সকলে চেনে। এটা কি বলা হয়, পাইলট রুম বলা হয় নাকি? আমাদের মোটামুটি সারাদিনে কতক্ষণ জার্নি করো? এই 24 ঘন্টা জানি। এটা হচ্ছে স্টাইল মানে আমি ঘুরাবো সেদিকে যাব। আচ্ছা আচ্ছা। আর ওটা এটা হচ্ছে গিয়ার, এটা হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সিলারেটর। ওটা ওটা টানলে মানে স্পিড বেড়ে যাবে। আচ্ছা, ব্রেক কি করে তোমরা করো? ব্রেক নেই, ব্রেক হয় না, মানে কি থামাও কি করে? এই ব্যাক গিয়ার দিয়ে। ব্যাক গিয়ারে থামাতে হয় না, পপুলারটা উল্টো দিকে ঘুরতে লাগবে। আচ্ছা আচ্ছা, এভাবে থামানো হয়। বর্তমানে লঞ্চের ভেতরে আছে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে এরকম টাইপের বিছানাটা রয়েছে। এটা হচ্ছে আমাদের খাবার, মানে কি বলবো গাইস, প্রতি 1 ঘন্টা হচ্ছে না, আধা ঘন্টা হচ্ছে না, খাবার রেডি। দেখুন আমাদের খাবার দিয়েছে। আমি নিরামিষ ভোজি, আলুর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। এরকম টাইপের খাবার কিন্তু আপনারা পাবেন এখানে আসতে গেলে, ঠিক আছে? কতক্ষণ জন্য আবার খেতে দিন, দেখা হচ্ছে আবার খাবার পরে। দেখতে পাচ্ছেন সামনের এরিয়াটা, এখানে কিন্তু জাল দিয়ে ঘেরা আছে, মানে পুরো ফরেস্টটাই কিন্তু টাইগার ফরেস্ট নামে পরিচিত। এখানে প্রায়ই কিন্তু টাইগার দেখতে পাওয়া যায়। টাইগার সবসময় বলতে গেলে ভাগ্যের উপর ডিপেন্ড করে। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় দেখা গেলে হবে না, ভাগ্যের উপর ডিপেন্ড করে। ধরুন আজকে আপনি যাচ্ছেন, হুট করে দেখা যেতেই পারে, পিছনের পর আপনি নাও দেখতে পারে, এরকম একটা ব্যাপার। বেশিরভাগ দেখা যায় একদম ফার্স্ট সকালবেলা দেখা যায় আপনাদের, ব্যাস ফার্স্ট সকালবেলা, দুপুর বা লাঞ্চের টাইম, সন্ধ্যাবেলা টাইম, এরকম টাইমে বেশি দেখা যায়। সুন্দরবনের বেটার সব থেকে বেটার টাইম হচ্ছে শীতকাল, ডিসেম্বর জানুয়ারি কুমিরটা বেশি ভালো দেখা যায়। আর বর্ষাকালে আপনার হরিণ দেখা যায়, মোটামুটি বাঘও দেখা যায়। বাঘ খুব ভালো, খারাপ বলবো না, বাঘ আগের বারে ইলিশ হবে সব থেকে, বর্ষাকালে বেশি বাঘ ভালো দেখা যায়। বর্তমানে কিন্তু আমাদের লাঞ্চ টাইম চলে এসছে আমাদের ম্যানেজার বাবু খাওয়া দাওয়া করতে। প্রথম আমার নাম ভাত, ডাল, তারপর একটা বেগুন সুন্দরী, একটা তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, তারপর একটা রুই মাছের কালিয়া, তারপর ইলিশ দিয়ে ভাপা, তারপর চলে এসেছে পাঁপড়, চাটনি। নিরামিষ আছে, ঠিক আছে? এই দাদা ননভেজ আছে, ওই দাদা দাদা রিভিউ দিচ্ছে। নিরামিষেও অনেক রকম আইটেম আছে, নিরামিষে অনেক রকম আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা মিক্স ভেজ, পুঁই শাক আলু দিয়ে সবজি এটা একটা, আর এটা হচ্ছে মিক্স ভেজ, চাটনি পাপড়, চাটনি থাকছে। আমাদের সকাল 10টা থেকে জার্নি শুরু হয়েছিল আজকে, বাট এখন টাইম কিন্তু আমাদের বিকেল 5টা, এবং আমরা কিন্তু পৌঁছে গেছি সোজা লজে। এই লোকেশনটার নাম হচ্ছে পাখিরালয়। সুন্দরবনের এই জায়গাটির নাম হচ্ছে পাখিরালয়, এবং আমরা যেই লজে এসেছি, লজ বা রিসর্টে যেখানে আমরা প্রবেশ করেছি এই মুহূর্তে, সেই রিসর্টের নাম হচ্ছে সুন্দরী লজ। লজের মধ্যে ফ্যাসিলিটি কেমন রয়েছে, কেমন আমরা সার্ভিস পাচ্ছি, সবগুলোই কিন্তু একের পর এক আপনাদের সামনে শেয়ার করছি। বাট লজ সম্বন্ধে, মানে হোটেল সম্বন্ধে আপনাদের সামনে আমাদের ফুল এক্সপিরিয়েন্সটা এবার শেয়ার করতে চলেছি।
পুরো হোটেলটি কিন্তু সবুজ আনন্দে ভরা। আমরা সকলে কিন্তু ফুল ভালোবাসি, জায়গাটাতে সম্পূর্ণটাই কিন্তু ফুলে ভর্তি। আমরা সরাসরি এখন যাচ্ছি হোটেলের ভেতরে এবং আপনাদের দেখাবো যে হোটেলের ভেতরের কন্ডিশন ঠিক কেমন রয়েছে। বর্তমানে কিন্তু আমরা রুমে প্রবেশ করে গেলাম এবং দেখতে পাচ্ছি রুমে ঢুকতে কিন্তু এমন টাইপের একটি বেড। রুমে ঢুকতেই এই সাইডে রয়েছে একটা মিরর, এরকম একটা টাওয়াল দেওয়া আছে, তার সঙ্গে দেখতে পাচ্ছেন একটা গুড নাইটের ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে আমাদের টয়লেট। ঢুকতেই কিন্তু একটা বেসিন রয়েছে সামনে এবং মিরর তো থাকছে তার সঙ্গে, এবং ইংলিশ টয়লেট দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা কিন্তু 5টার সময় এসেছি, এখন বাসছে ঘড়ি কাটাতে মোটামুটি 7:35। তোর মধ্যে কিন্তু রেডি খাওয়ার জন্য। কী রয়েছে? এগ চাউমিন। এগ চাউমিন রয়েছে, খেয়ে দেখো কেমন টেস্ট রয়েছে। না খেয়ে শুনতো বাহ বাহ বাহ। তো যাই হোক, এরকম টাইপের আমাদের খাবার যেটা এরকম টাইপের রয়েছে। এখন বাজছে 8টা, আর 8:10-এর মধ্যে কিন্তু আমাদের এখন ছৌ নাচ যেটা হবে আর কি, ছৌ নাচ বাউল উৎসব সেগুলো কিন্তু শুরু হতে চলেছে। আর আমরা কিন্তু মার্কেট সাইডে একটু ঘুরতে আসলাম, তো দেখবো যে মার্কেটগুলো কেমন টাইপের আছে, কী কী পাওয়া যাচ্ছে মার্কেটে। চলো একটু দেখা যায়। দেখতে পাচ্ছেন জিনিসগুলো, এই সব জিনিসগুলো কিন্তু সম্পূর্ণই কিন্তু কাকু নিজের হাতে বানিয়েছে, নিজের হাতে পেন্টিংও নিজের হাতে করেছে। কিসের এগুলো? মাটির, কাঠের, সম্পূর্ণ এগুলো মানে সব রয়েছে কিন্তু কাঠের, ঠিক আছে। এরকমভাবে কিন্তু পেন্টিং করছে। আর তার সঙ্গে সঙ্গে হরিণ রয়েছে আর নৌকো, এরকম টাইপের প্রচুর আইটেম রয়েছে। এগুলো সব কিন্তু পাবেন এই সুন্দরবন এলাকাতে। এখানে আরেকটা দোকান আমরা আসলাম আর কি, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু হাতে বানানো, 50 টাকা করে পাখাগুলো পাওয়া যাচ্ছে। আর সুন্দরবনের মধু 200 টাকা। এটা কত গ্রাম করে আছে একটা? এটা 500 আছে, এটা 250 আছে। 500 গ্রাম, এটা 250 গ্রাম, তাই তো? হোয়াইট টাইগার এরকম টাইপের আছে, রয়্যাল বেগম টাইগারও আছে, সিংহ আছে, সব কিছুই কিন্তু এখানে আছে। দেখা আমাদের জিনিসপত্রগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। তো দেখলাম এখানে কিন্তু এরকম টাইপের জিনিসপত্রগুলো আছে, প্রচুর এরকম টাইপের ইউনিক জিনিসপত্র আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে আমাদের হচ্ছে যে তন্ময়দা আবার কুমির নিয়েছে, কামড় দিবে কুমির একদম কামড় দিবে একদম পুরো একদম গাল মুখ বসে দিবে। এরকম টাইপের কুমির রয়েছে, ঠিক আছে। কুমির, বেড়াল, বাঘ এরকম টাইপের কিন্তু জিনিসপত্র পেয়ে যাবেন, ঠিক আছে। দারুণ দারুণ জিনিস রয়েছে। দেখাও, এটা আমার খুব ভালো লেগেছে। তন্ময়দার বন্ধু এটা, তন্ময়দার আমার সঙ্গে দেখা হয়েছে, মামা। আমরা ডান্স দেখতে পাচ্ছি এখানে, আদিবাসীদের নৃত্য। এখানে কিন্তু সুন্দরবনের পিওর মানুষেরা, ঠিক আছে। একটা আলাদা একটা ফিল চলে আসলো গাইজ। মর্নিং গাইস, শুভ সকালে সবাইকে জানাই স্বাগত। বর্তমানে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম নতুন ঠিকানার উদ্দেশ্যে এবং আমরা কিন্তু আজকে অনেকটা সাইট কভার করতে চলেছি গাইস। কথা বলতে না বলতেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এলো। আর ব্রেকফাস্টে রয়েছে পুরি দিয়েছে, ছোলার ডাল, তাতে একটা মিষ্টি। বর্তমানে কিন্তু আমরা গোমতী নদীর উপর দিয়ে চলে যাচ্ছি আমাদের নতুন ডেস্টিনেশনে। আমাদের এই সুন্দরবনের প্রায় অনেকটাই অংশ কিন্তু রয়েছে বাংলাদেশে এবং কিছুটা অংশ রয়েছে আমাদের ইন্ডিয়ায়। তো এই বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে কিন্তু আমাদের পুরো সুন্দরবনের এই অভয়ারণ্য। সুন্দরবনের বাসিন্দারা যখন এখান থেকে ধরেন বনে যাচ্ছে মাছ ধরতে বা মধু সংগ্রহ করতে, যে কোনো বিষয় তারা যদি জঙ্গলে যায়, তাদের কিন্তু একটা বন দেবতা রয়েছে, মানে বাঘ দেবতা যাকে বলা হয়। তো এই দেবতার নাম হচ্ছে দক্ষিণ গাই। তো তারা যখনই কিন্তু বনে যাবে তখনই কিন্তু এই বাঘ দেবতার পুজো করে
তারা বনের উদ্দেশ্যে রওনা দেবে। আই থিঙ্ক এই পাশে রয়েছে আমাদের সেই বাঘ মামার বাসস্থান। ক্যাট স্পিসিসের মধ্যে 4টে ধরন দেখতে পাই, সেটা হচ্ছে ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট, জঙ্গল ক্যাট আর সর্বোপরি যেটা বিগ ক্যাট রয়্যাল বেঙ্গল টাইগার। যেগুলো দেখতে পাচ্ছি আমরা ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট এবং জঙ্গল ক্যাট, তার মধ্যে ফিশিং ক্যাট হচ্ছে আমাদের স্টেট অ্যানিম্যাল হিসাবে পরিগণিত। অস টাওয়ারটা বানানো হয়েছে যেটা অস টাওয়ার থেকে যাতে ট্যুরিস্টরা বা আমরা যাতে পরিষ্কার জঙ্গলটা কিছুটা দেখতে পাই, কোনো জীবজন্তুর চলাফেরা গতিবিধি আমরা উপর থেকে যাতে পর্যবেক্ষণ করতে পারি বা দেখতে পারি। আর অবজারভেশন লাইন এই কারণের জন্য করা হয়েছে, কিছু লাইন করা হয়েছে যাতে পরিষ্কার কোন জীব যাচ্ছে, কোন জীব চলাফেরা করছে জঙ্গলের ভেতরে কিছুটা যাতে দেখতে পাই, তার জন্য গাছ কেটে অবজারভেশন লাইন বানানো হয়েছে একটা করে। মিষ্টি জলের পুকুরের সামনে, যেহেতু এটা মিষ্টি জল আছে, মিষ্টি জল বলতে বৃষ্টির জলটাকে ধরে রাখা হয়েছে। নোনা জলও ওরা পান করে, কিন্তু ওরা পছন্দ করে মিষ্টি জলটা পান করতে, সেই কারণের জন্য আর্টিফিশিয়াল একটা করে এরকম মিষ্টি জলের পুকুর করা হয়েছে এবং তার সামনে এই অবজারভেশন লাইনগুলো করা হয়েছে। ন্যাচারালি আমরা জানি যে কোনো জীবজন্তু ভাইব্রেশন বুঝতে পারে, সুতরাং ওরা খুব সেন্সিটিভ হয়, সেরকম দেখে ওরা কিন্তু বেরোয় জঙ্গল থেকে। এই ফাঁড়িতে সাধারণতভাবে কিন্তু অনেক সময় অনেক জীবজন্তু দেখা মেলে, তার জন্য কিন্তু আমাদের এই ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে গাছগুলো রয়েছে, গাছগুলোর নিচে কিন্তু প্রচুর পরিমাণে এই যে মূলগুলো লম্বা হয়ে কিন্তু বেরিয়ে আছে। ওগুলোকে সাধারণতভাবে কিন্তু শ্বাসমূল, ঠেসমূল এরকমগুলো কিন্তু বলা হয়। যেগুলো বেরিয়ে আছে মাটি থেকে ওগুলোকে কিন্তু বলা হয় শ্বাসমূল। আর অনেক টাইপের গাছ দেখবেন, গাছের শরীর থেকে এরকমভাবে রাউন্ডভাবে কিন্তু মূলগুলো বেরিয়ে থাকে, ওগুলোকে বলা হয় কিন্তু ঠেসমূল। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এরকম মূল রয়েছে গাছের গোড়াতে এবং কীরকমভাবে সংকীর্ণ রয়েছে গাছগুলো। দেখুন একবার, যে ম্যানগ্রোভ ফরেস্টটা কিন্তু খুবই সুন্দর, মানে যতটা বলবেন ততটাই কম। আপনার ভিডিও দ্বারা বুঝতে পারছেন কিনা আমার জানা নেই। তো এই যে কথা বলতে না বলতে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর লোকের কিন্তু এখানে মানে একটা এক্সাইটমেন্ট। দেখুন একবার যে কীভাবে একটা হরিণ দেখা মিলেছে আমাদের প্রায় এতক্ষণ পর, প্রায় একদিন আর একবেলা পরে কিন্তু একটা জন্তুর দেখা মিলেছে, আর সেখানে রয়েছে কিন্তু আমাদের একটা হরিণ। আর তারা তাদের প্রচুর হরিণ আছে, তুমি চোখে দেখো হরিণের শুধু শরীর এবং তার কালার দেখুন একবার, কত সুন্দর দৃশ্য, আলাদা একটা দৃশ্য গাইস। বর্তমানে আমরা প্রবেশ করলাম দোবাকি ওয়াকে। এখানে কিন্তু রয়েছে সামনে একটি ওয়াচ টাওয়ার। এখন যে আমরা এতগুলো লোক এখানে আছি, এখন এত লোকের মধ্যে কিন্তু বাঘ দেখতে পাওয়া একটা আশ্চর্যজনক একটা বিষয়, যেহেতু আমাদের ভাইব্রেশন তাদের সবসময় তাদের কানে পৌঁছয়। আর দেখতে পাচ্ছেন এই যে 4-5টা জঙ্গল, ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে কিন্তু আমাদের বহু মানে প্রাণী রয়েছে, আর সেই সব প্রাণীর মধ্যে কিন্তু রাজা কিন্তু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো এত বড় যে ঘন জঙ্গল, ঠিক আছে, জঙ্গলটা এত সুন্দর, সুন্দরবন নাম কিন্তু শুনেছিলাম, কিন্তু এখানে এসে বুঝতে পারছি ন্যাচারাল বিউটি আসলে কী জিনিস। দিক থেকে একটা নদী বেরোচ্ছে যেটাকে নবাকি বলা হয়, ডান দিকে একটা নদী চলে যাচ্ছে যেটাকে আমরা হেড়োভাঙা নদী বলি, আর এই যে নদীটা যেটা আছে এটা তো বিদ্যা নদী বলছে, ওই বিদ্যার অংশ ওদিকে একটা চলে যাচ্ছে। ডান দিকে যে নদী আমরা পাউড়ি দিয়েছিলাম গাজীখালী নদী, সেই প্রথম গাজীখালী নদী দিয়ে আমরা পেরোলাম না, এই 5টা নদী। এখানে 5টা মুখ রয়েছে নদীর, 5টা নদী একসঙ্গে মিলিত হয়েছে, তার জন্য কিন্তু জায়গাটা বলা হচ্ছে পঞ্চমুখী নদী। এই সাইডে যদি যাওয়া যায় তবে কিন্তু এদিকে কিন্তু আছে হচ্ছে আমাদের মোহনা, যে নদী গিয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হয় তাকে কিন্তু বলা হয় মোহনা। MDCM লেখা আছে, দেখুন একবার কত সুন্দর শিপ, আলাদা একটা দৃশ্য, কত বড় একবার দেখুন গাইস, বহুত বড়। আজকে কিন্তু রয়েছে খাবারের সঙ্গে চিলি পনির আর স্যালাড রয়েছে, আলুর দম রয়েছে, ফ্রাইড রাইস, যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য রয়েছে চিলি চিকেন, ফ্রাইড রাইস, স্যালাড। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে পৌঁছে গেলাম আপনাদের সামনে ডে 3 নতুন একটি ইন্টারেস্টিং পার্ট নিয়ে। যেহেতু আমি কিন্তু বর্তমানে পৌঁছে গেছি আমাদের সুন্দরবনের ফেমাস একটি স্পট, সেটা হচ্ছে সজনেখালি। আর এই লোকেশনটা কিন্তু সবার মনের মধ্যে একটা জনপ্রিয় ভূমিকা তৈরি করে রেখেছে। আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু যে কচ্ছপ, সেই কচ্ছপের সংখ্যা দিনের পর দিন কিন্তু কমতে চলেছে, এবং সেই কচ্ছপগুলোকে সংরক্ষণ করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে কিন্তু এরা এখানে নিয়ে এসে সেটাকে ব্রিডিং করাচ্ছে এবং সেটার পরিমাণটা বৃদ্ধি করছে। আমাদের যে সুন্দরবনে কিন্তু সব থেকে যে বড় ওয়াচ টাওয়ার, সেটা কিন্তু এই ওয়াচ টাওয়ারকে বলা হয়। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু প্রায় পুরো সুন্দরবনকে আপনারা ভিউ ভালোভাবে করতে পারবে। তো এই সুন্দরবনের সুন্দর জঙ্গলে বাঘের তো দেখা মিললো না, মিললো একটি কিন্তু মৌচাকের দেখা। পাশে রয়েছে আমার সেই সুন্দর অপরূপ সেই মৌচাক। তোমার নাম কি? নান্টু। তোমার নাম কি বাবু? নান্টু বাবু, তোমার নাম কি? ওর মা যা খাবার চলে যাবে পালা এখান থেকে।
সুন্দরবনের যে আমাদের বাঘের গল্প এবং সেই গল্প নিয়ে কিন্তু আজকে এই পার্টটিতে আপনাদের জানাতে চলেছি যে সত্যি কি তারা এখানে যে বাঘের কবলে পড়েছিল কি আদৌ সেটা গল্প। তো হ্যাঁ, আমরা পেয়ে গেছি কিন্তু সেখানকার সুন্দরবনের সেই বাসিন্দা যার সঙ্গে কিন্তু হয়েছিল ভয়াবহ এক দুর্ঘটনা। নমস্কার, আমার নাম আশিস দা, এখানেই বালি বিজয়নগর, থানা গোসবা। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরেছি, বাঘ দেখেছি, কুমিরও দেখেছি, হরিণ দেখেছি। তো বাঘ আমরা দেখতাম তেমন কিছু আর মনে করতাম না সুন্দরবনে বাঘ দেখলে। 2022 সালে 5 জন বেরিয়ে গেছি মাছ ধরতে শীতের সময়। আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি 7 দিন হয়েছে, জঙ্গলে আছি 7 দিন। হঠাৎ 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বিশাল বড় একটা মেঘ হয়েছে। মেঘ হয়ে যেতে সরু খাড়ি হুবনির খালে ঢুকে গেছি, ঢুকে গেরাবি করেছি। আর আমার ওই দিন এত গায়ে জ্বর, আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছি। আমার এই আর যে সঙ্গীরা ছিল 4 জন, ওরা এত জোরে চিৎকার করছে, আমার তখন চিল্লাচ্ছে, আমার খুব ঘুম ভেঙে গেছে। তখন আমি মুখ থেকে কাঁথাটা সরিয়েছি, সরিয়ে তাকে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে। ধরে ফেলেছি বাঘকে, পাঁজা করি। আপনি? হ্যাঁ, বাঘকে জড়িয়ে ধরেছি, বলেছি মা গো বাঁচাও, কামড় মেরেছে, ফেটে গেছে। আমি শব্দ পেয়েছি মাথাটা, মাথায় কামড় মেরেছে আপনার? হ্যাঁ, তারপর আমি তার মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপরে আমি আর কিছুই জানি না, সেন্সলেস হয়ে গেছিলেন একদম? হ্যাঁ, 8 মাস তো আমি কিছুই জানি না। 8 মাস পরে শুনলাম আমার যে সঙ্গীরা ছিল, হ্যাঁ, ওরা নাকি মারধর করে বাঘকে নৌকার থেকে নামিয়েছে। সুন্দরবনের সব দ্বীপেই বাঘ আছে, কম আর বেশি। তবে বেশি বাঘ আছে কোরজনে, বাফার জনে একটু বাঘ কম আছে। আমরা সব জেলেরাই বেশির অংশ মাছ কাঁকড়া মারতাম, কোরজনেই মাছ কাঁকড়া মারতাম না। আমার এখন একটা সার্জারি বাকি আছে, নিরো ডাক্তার ডক্টর সুভাষিস ঘোষ, ওনাকে দেখানোর পর উনি রিফার করে দিচ্ছে প্লাস্টিক সার্জারি করতে হবে। এই জায়গাটাতে বাকি আছে এখনো। আচ্ছা, সার্জারি এখন পর্যন্ত বাকি আছে? এইটা হাড় নেই। আচ্ছা, এখান থেকে চামড়া নিয়ে আপনার মাথায় লাগানো আছে? লাগিয়েছি। আচ্ছা আচ্ছা। বাঘের নাকের নখ লেগেছিল বাঘে। আচ্ছা, এই এক পিঠে একটা নখের দাগ আছে। আচ্ছা, এটা হচ্ছে নখের দাগ। হ্যাঁ। তো যাই হোক, আমরা 3 দিনের ট্যুর কমপ্লিট করে কিন্তু ফাইনালি কিন্তু এসে পৌঁছলাম ক্যানিংয়ে। আপনারা কিন্তু এত সুন্দর সুযোগ হাতছাড়া করবেন না। বারবার করে বলছি, নিচে থাকা নম্বরে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন এবং মান্নাতদার এত সুন্দর ট্রাভেলের সঙ্গী হয়ে তাড়াতাড়ি আপনারা চলে আসুন আমাদের এই সুন্দর ট্রাভেলে। আমাদের বললে ভুল হবে, আমাদের সকলের ট্রাভেল মান্নাতদার ট্রাভেল। নমস্কার, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।